নমস্কার, আজ বাংলায় স্বাগত আপনাদেরকে। এসএসসি এবং রাজ্য সরকারের যে রিভিউ পিটিশন ছিল 2016-র গোটা প্যানেল বাতিল মামলার এসএসসিতে, সেই রিভিউ পিটিশন দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট একেবারে খারিজ করে দিয়েছে। এবং তারপরে চাকরি যারা হারিয়েছেন তাদের একেবারে অবশ্যম্ভাবী যে পুরনো যে অর্ডার ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জয় খান্নার, সেই অর্ডার মেনেই 31শে ডিসেম্বরের মধ্যে আবারও সেই গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এটাই কিন্তু বল থাকছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন উত্তর কলকাতার বিজেপি নেতা তাপস রায়। তাপস, আজ বাংলায় স্বাগত আপনাকে। সুপ্রিম কোর্ট খারিজ করে দিল এসএসসি এবং রাজ্য সরকারের গোটা রিভিউ পিটিশন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে প্ল্যান এ বি সি ডি সব রেডি, ইউ পর্যন্ত রেডি। মমতা ব্যানার্জি তো বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেন, তালি তাপ্পি দিয়ে যখন যেটা বোঝানোর জন্যে সামাল দেওয়ার জন্য যা খুশি তাই বলেন। ওনার এই বলার ওপরে গত কয়েক বছরে ওনার এই বলার ওপরে অডিও ভিজুয়াল যদি একটা প্রদর্শনী করা যায় তাহলে পরে মানে আবাল বৃদ্ধ বনিতা হেসে কুটোকুটি যাবে। তো সুতরাং এই জায়গাটা তো আসতো না, এই জায়গাটা তো আসার কথা ছিল না। উনি কাঁকড় মেশাবেন চালে, আর হাইকোর্ট সুপ্রিম কোর্টকে সেটা বাঁচতে হবে। আজকে এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা, হায় হায়, সত্যি কথা, তারা কীভাবে তাদের পরিবার এবং তারা ঘুরে বেড়াচ্ছে, ভাবা যায় তাদের কি অবস্থা। এটা ভাবলে শিহরিত হতে হয় তাদের ভবিষ্যতের কথা ভাবলে পরে। কিন্তু বারবার স্কোপ পাওয়া সত্ত্বেও এসএসসি বা রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, হাইকোর্টের এবং সুপ্রিম কোর্ট, অ্যাপেক্স কোর্ট অফ দ্য কান্ট্রি, তাদের কথা শোনেনি। কে বোঝায় বা কার বুদ্ধিতে চলে, এটাও অবাক লাগে। কেন যে বোঝাতে পারে না, সঙ্গে থাকার কয়েকজনও তো বোঝাতে পারে, আইএস আইপিএসরা, তারা বোঝাতে পারে না, ট্রান্সফার হয়ে যাওয়ার ভয়ে। কোন আইএস আইপিএস এর কথা বলছেন? যে মনোজ পন্তকে ইলেকশন কমিশন তলব করেছিল ইলেকশন কমিশনের অর্ডার না মানার জন্য। আমি সকল আইএস আইপিএসদেরই বলছি, বিশেষভাবে নিশ্চয়ই চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিদের বলছি, বিশেষভাবে নিশ্চয়ই ডিজি আইপিএস এবং কমিশনার, যারা কমিশনারেটের আইপিএস সিপিদের বলছি। না বলার তো কোনো কারণ নেই যে এটা করা যাবে না, এটা হয় না, এটা করবেন না। অত্যন্ত বিনয়ের সঙ্গে তো বোঝানো যায়, বলা যায় কেন তারা এগুলো অ্যালাউ করছেন এবং করতে দিচ্ছেন। এবং করতে গিয়ে মানে একদিকে তারা সে কথা বলতে গেলে তারা সরকারকে এবং মমতা ব্যানার্জিকেই কিন্তু বিপদে ফেলছেন বারবার। তাহলে পরে সেটাও যদি বোঝার ক্ষমতা যদি না হয় মমতা ব্যানার্জি, তো কিছু বলার নেই। চাকরিহারারা যারা যখন চাকরি হারিয়েছেন কোর্টের নির্দেশে, তারপরে তারা একেবারে দিকভ্রষ্ট, কখনো বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গেছে, আপনাদের দরবারেও গিয়েছে, বিরোধী দলনেতাকে তারা সম্মান জানিয়েছে, বলেছে তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছে, কিন্তু তাদের যে আগামী দিনের যে জীবন, সেটা তো একেবারে আশঙ্কার মধ্যে। সেই দায় কি মুখ্যমন্ত্রী নেবেন? তিনি যে বলেছিলেন প্ল্যান পুরো রেডি আছে, প্ল্যান এ বি সি ডি ই, বাবা রে, কোথায় গেল সব প্ল্যান? উনি আসলে কোনো জিনিসের না গভীরে যান না, প্রথম তো বোঝেন না কিছু, ওপর সুপারফিশিয়াল, ডেপথে যান না, বোঝার চেষ্টা করেন না, সব জানি এমন একটা ভাব, গিয়ে এইরকম ল্যাজে গোবরে সরকারের অবস্থা আজকে। প্রতিটা বিষয় মানে এগুলো কোনোদিন ভাবনা চিন্তার অতীত। যা ঘটলো বাংলায়, ঘটছে, আরও জানি না কি আরও দেখতে হবে। সোমবার চাকরিহারারা বিকাশ ভবন, এসএসসি ভবন অভিযানে তারা ডাক দিয়েছিল। তার আগে বিধাননগর কমিশনারের তরফ থেকে একটি অডিও ক্লিপ ভাইরাল হলো এবং সেখানে ধরপাকড় করছে আগের দিন রাত থেকে চাকরিহারারা। ওরা না তো কোনো রাজনীতির সঙ্গে যুক্ত, না ওদের কাছে কোনো বোমা বন্দুক আছে। পুলিশ যেগুলো করছে এগুলো ঠিক করছে না, পুলিশেরও ভাবা উচিত। পুলিশ তার সুপিরিয়ার এবং মমতা ব্যানার্জির কথায়, পুলিশ মন্ত্রীর কথায় যে কাজগুলো করেছেন এতদিন পর্যন্ত, ঠিক আছে, সে আর ফিরে আসবে না। আগামী দিনে যেন এরকম সুপিরিয়ারদের কথা শুনে বা পুলিশ মন্ত্রীর কথা শুনে যেটা করা যায় সেটাই করবেন। বিবেক পারমিট করে সেই কাজ করুন, বিবেক পারমিট করেন না এমন কোনো কাজ করবেন না। কনসায়েন্সকে জিজ্ঞাসা করুন, ভাবুন ওই জায়গায় আপনি ছিলেন, ভাবুন আপনার বাড়ির, আপনার ছেলে মেয়ে, আপনার বোন ভাই, তারা মনে করুন ওই 26,000-এর মধ্যে, ভাবনা চিন্তা করুন। আপনি ভাবনা চিন্তার কথা বলেন, সম্ভবত এটাও কি মুখ্যমন্ত্রীর ভাবা উচিত নয় যে কি যে ছাত্রগুলো উচ্চ মাধ্যমিক পাশ করেছে,
তাদের এখনও পর্যন্ত উচ্চশিক্ষা স্তরে ভর্তি কার্যত বন্ধ করে রেখেছে, এবং আমরা দেখলাম মেডিকেলে ভর্তিও ফল প্রকাশ হলো না, বিজ্ঞপ্তি দিয়ে বন্ধ করে দেওয়া হলো। 3 মাসের ওপর জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে, অথচ সমস্ত সরকারি কলেজগুলোর হাল কি করলো, হাল কি হলো? এটা যে অনেকে বলছে, তো সন্দেহ তো জাগছে যে প্রাইভেট কলেজগুলোকে, ইউনিভার্সিটিগুলোকে, সেগুলোকে প্রমোট করার দায়িত্ব নিয়েছে নাকি সরকার? প্রাইভেট কলেজগুলোর প্রসঙ্গ বলেন, আমরা দেখলাম যে সোমবার রাজভবন থেকে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন যে দুটো কলেজে নাম করলেন, টেকনো এবং ভবানীপুর বিশ্ববিদ্যালয়। এই কলেজগুলোকে প্রায় 1,000 কোটি টাকা ঘুরুপথে তুলে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নাকি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ রেখেছেন। এই 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 যুক্তি কি মানবেন আপনি? এইগুলো আছে, এছাড়াও আছে। শুভেন্দু যা বলেছে ঠিকই বলেছে, এগুলো আছে, আরও আছে। যত সমস্ত প্রাইভেট কলেজেস, ইউনিভার্সিটি যেগুলো সমস্ত হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজেস, মেডিকেল কলেজেস, সুতরাং তাদের সঙ্গে হয়তো কোনো সরকারের নিশ্চয়ই কোনো আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া হয়েছে, কথাবার্তা হয়েছে, কোনো এগ্রিমেন্ট হয়েছে। দিনের পর দিন এরকম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যারা আর্থিকভাবে অতটা সুযোগ, এটা বাংলার মানুষকে এটা বুঝতে হবে। বাংলার মানুষ কিছুই বুঝবে না, এটা তো ঠিক নয়। এই বাংলা বা এই বাংলার মানুষ এরকম ছিল, প্রতিবাদী বাংলার মানুষদের তো বুঝতে হবে যে আজকে বাংলাকে, বাংলার শিক্ষাকে, বাংলার শিল্পকে, বাংলার এমপ্লয়মেন্টকে মানে চাকরি, বাংলার আইন শৃঙ্খলা, বাংলার মা বোনের ইজ্জত সম্ভ্রম, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলার মোথাবাড়ি, মালদা, মুর্শিদাবাদ, মহেশতলায়, সর্বত্র এই যে ব্যাপার, খুনি, প্রতিদিনই হত্যা, মানে আমাদের 356 না চাইতে হয় তৃণমূলীদের প্রাণ বাঁচানোর জন্যে। তৃণমূলীদের প্রাণ বাঁচানোর জন্যে আমাদের এখন 356 ডিমান্ড করতে হবে। তৃণমূলের প্রাণ বাঁচানোর জন্য? হ্যাঁ, প্রতিদিন তৃণমূল খুন হচ্ছে, তৃণমূলকে খুন করছে। মুসলিমদেরও ভাবতে হবে, মুসলিমদেরও ভাবা উচিত। তাদেরকে একটা বিজেপির এবং মোদিজির জুজু, যেখানে 21টা জায়গায় রয়েছে, সেখানে কি মুসলমান থাকে না? 21টা রাজ্যে কি হয়েছে সেখানে মুসলিমদের? এতগুলো যে 100± যে প্রজেক্টসগুলো মানুষের জন্য, সেখানে কি হিন্দু মুসলমানের ভাগাভাগি করেছেন মোদিজি? এই জুজু দেখিয়ে উনি ভোট ব্যাংক করে, অথচ মুসলিমদের তো মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকার এক শ্রেণীর মুসলিমদের কবরস্থান দেখিয়ে দিয়েছেন, এক শ্রেণীর মুসলিমদের জেল দেখিয়ে দিয়েছেন। খুনোখুনি হচ্ছে, বেশি তো মৃত্যু হচ্ছে মুসলিম মরছে, মুসলিম মারছে, তৃণমূল মরছে, তৃণমূল মারছে। এই রাজনীতি কতদিন চলবে? মানে 26-এর আগে বেশি দিন চলার কথা না, চলবে না। মানুষকে বুঝতে হবে। গণদেবতার উপর আমি ভীষণভাবে আমি তাদের শ্রদ্ধা জানাই এবং নির্ভর করি। মমতা ব্যানার্জি সিদ্ধার্থ রায় নয়, তাকে বুঝিয়ে দিয়েছিলেন বাংলার মানুষ। মমতা ব্যানার্জি জ্যোতি বোস, বুদ্ধ ভট্টাচার্য নয়, তাদের মতন নেতাকেও বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেসও নয়, আর সিপিএম প্রভাবিত বামফ্রন্টও নয়। আপনি গণদেবতার কথা বলেন, তাহলে নির্বাচন কমিশনের কথা আসতে হয়। নির্বাচন কমিশন একেবারে বলেছে যে বাংলা এসআর হবে। তারপর থেকে তৃণমূলের নেতানেত্রীরা যেভাবে তার ইস্তফার দাবি করছে, রাহুল গান্ধী বলেছেন ক্ষমতা আসলে ওর বিরুদ্ধে কড়া অ্যাকশন নেব। আরে ক্ষমতায় আসলে তো রাহুল গান্ধী নেবে। রাহুল গান্ধী এই জীবনে তার ক্ষমতায় আসার কোনো আমি চিহ্ন দেখতে পাচ্ছি না ক্ষমতায় আসলে। মানে যেন মনে হচ্ছে যে রাহুল গান্ধীরা যখন রাজ করেছিলেন, নেহেরুজি, ইন্দিরাজি বা রাজীবজি বা আরও যারা কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিলেন, তারা কি, তাদের সময় যেন মনে হচ্ছে ইলেকশন কমিশন ছিল না? সেশনের মতন ইলেকশন কমিশন ছিলেন, তিনিও তো কংগ্রেসের প্রার্থী ছিলেন পার্লামেন্টে। বা তাদের সময় যেন পুলিশের বিভিন্ন পদের ডিজিরা ছিলেন না, গভর্নররা ছিলেন না। এই যে মমতা ব্যানার্জির আমলে যেন রাজীব কুমার নেই, তার পছন্দের ডিজি, তার পছন্দের মনোজ ভার্মা যেন নেই, মনোজ পন্থ যেন নেই। তারপরে তো যারা রিটায়ার করে যাচ্ছে তাদেরকে পর্যন্ত আবার বিভিন্ন জায়গায় রাখা। অদ্ভুত একটা কথা, তার রিটায়ারমেন্টের পরও আইএসরা আইপিএসরা জায়গা পাচ্ছে বাংলার বুকে, তাহলে পরে সেগুলো তাদের পছন্দের নয়। তো এইগুলো, এই যে একটা কথা শব্দব্রহ্ম, একটা কথা বলতে গেলে যে নিজেদের দিকেও ফিরে আসে, সেইটা কিন্তু রাহুল গান্ধীর এবং মমতা ব্যানার্জিদের বোঝা উচিত।
রাহুল গান্ধীর প্রসঙ্গ তো থাকলাম, ওটা দেশের স্বার্থে, কিন্তু রাজ্যের অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত তীর্যক আক্রমণ করছেন নির্বাচন কমিশনকে তথা এনডিএ সরকারকে, বলছে পুরনো ভোটার লিস্ট অনুসারে যদি ভোট হয়ে থাকে গোটা ক্যাবিনেট ইস্তফা দিক, আমার থেকে শুরু হোক। আমি এই ব্যাপারে অভিষেকের সঙ্গে একমত। অভিষেক এটা শুরু করুক। অভিষেক নিজে এই রেজিগনেশনটা দিয়ে এসআইআর হয়ে যাওয়ার পরে তারপরে ও ডায়মন্ড হারবার থেকে নির্বাচনে লড়াই করুক। আমি দেখি কীরকম 7.5 লক্ষ ভোটে ও জেতে। হ্যাঁ, তার কারণ হচ্ছে ওখানে ভোট হয় নাকি, ভোট হতে দিয়েছে নাকি। এই এসআইআর হলে 7.5 লক্ষ ভোটে নেতাজি গান্ধীজি যদি আজকে বেঁচে থাকতেন আর দাঁড়াতেন, সম্ভবত তারাও 7.5 লক্ষ ভোটে জিততেন না। অভিষেকের পিসি, সে 6-7 বারের এমপি ছিল, সে কোনোদিন 7.5 লক্ষর অর্ধেক ভোটে জেতেনি। এইসব কারণেই ভয়। তার কারণ এই যে ভুতুরে ভোটার, অস্তিত্বহীন ভোটার, ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার এবং ঘুষপেট মানে ইনফিল্ট্রেটার, অনুপ্রবেশকারী। আমার ভারতবর্ষের নাগরিক নয়, সে আমার ভারতবর্ষের এমএলএ, এমপি, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, কাউন্সিলর ঠিক করবে, ভোট দেবে। এবং এই সমস্ত ভোটাররা সব ধরা পড়েছে, পুশব্যাক হয়েছে, ধরা পড়েছে, আমার রাজ্যতে ধরা পড়েছে, অন্য রাজ্যতে ধরা পড়েছে। তারা সমস্ত ভোট দিয়েছে, একবার নয় স্বীকার করেছে 3বার ভোট দিয়েছে। প্রধান ছিল ওই কি খাতুন, তারপরে আরেকজন, সে 3বার ভোট দিয়েছে। শুধু এইগুলো তো সমস্ত পরিষ্কার সামনে এসছে মানুষের কাছে, সব তো পাবলিক ডোমেনে। এই জন্য কি মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন নাকি এইগুলো যারা এই সমস্ত ভোট নেই বিভিন্ন কেন্দ্রে, অ্যাসেম্বলি সেগমেন্টে এবং পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সিতে যে ভোটগুলো কোনো অস্তিত্ব নেই, ভুতুরে ভোটার, অনুপ্রবেশকারী, আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি একজন বিজেপির তরফ থেকে, যে একটাও ভারতীয়, এমনকি মুসলিম, ভারতীয় মুসলিম, ভারতীয় হিন্দু, ভারতীয় নাগরিক, একটাও জেনুইন ভোটার বাদ যাবে না। এসে বলছে একটা অনুপ্রবেশকারী ভোটারও ভোটার লিস্টে থাকবে না, থাকবে না, থাকবে না। নো এসআইআর, নো ভোট। আপনি তো দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে থেকেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকও ছিলেন, সেখানে দাঁড়িয়ে আপনারা অনেক ঘেরাও কর্মসূচি করেছেন। আর মুখ্যমন্ত্রী তো বারবার বলছে যে নির্বাচন কমিশন পুরা ঘেরাও হোগা, পুরা ঘেরাও হোগা। এই ঘেরাওটাকে ঠিক কোনোভাবে দেখছেন? মমতা ব্যানার্জি 2005-এর 4 আগস্ট, তার আগে এবং তারপরে অনেকগুলো মিছিল করেছিলেন। পার্লামেন্টে তিনি দাবি করেছিলেন যে অনুপ্রবেশের ওপর বাংলাদেশি মুসলমানরা সব হই করে ঢুকে পড়ছে, সিপিএম নাকি ঢুকিয়ে দিচ্ছে। তার সেটা নিয়ে মিটিং করেছেন, মিছিল করেছেন একাধিক, এবং পার্লামেন্টে আলোচনা হোক এই দাবি করেছিলেন। এবং দিস্তা দিস্তা কাগজ নিয়ে, যার মধ্যে নাকি অনুপ্রবেশকারীদের নাম ছিল, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ছিল, সেটা নিয়ে গিয়ে তিনি সেই সময় স্পিকারের আসনে ছিলেন ডেপুটি স্পিকার, সেই ডেপুটি স্পিকারের আসনের দিকে ছুড়ে দিয়েছিলেন। তাহলে সেই কথা কেন বলেছিলেন? তিনি বলেছিলেন কি, আর তার একেবারে বিপরীত দিকে এসে আজকে এই কথা বলছেন, একদম 20 বছর পর। মানে ভাবতেও অবাক লাগে। ওনার অসুবিধা হয় না, অদ্ভুতভাবে উনি একেবারে সাবলীল ভঙ্গিমায় উনি বলে দেন, এটা ভাবতেও অবাক লাগে। এখানে একটা কথা, এটা সাবলীল কথা বলেন, সাবলীল হবে তো 3-3বার মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, তাহলে বাংলার মানুষ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ভরসা রাখছেন এত সব কিছুর পরেও? কংগ্রেসের ভুল, কংগ্রেসী দাদাদের সেই সময় যারা নেতৃত্বে ছিলেন তাদের ভুল, আর সিপিএমের শেষ 6-7 বছর, তার জন্যই তৃণমূলের সৃষ্টি, মমতা ব্যানার্জির সৃষ্টি এবং ক্ষমতায়। আমরা তো সকলে মিলে জাত পাত ধর্ম বর্ণ পতাকার গোড়ামি নির্বিশেষে, হেন কোনো দল আছে যে দল তার মিছিলে হাঁটেনি? আজ এমন কোনো দল আছে যে দল বিধানসভাতে নেই, পুরসভাতে নেই, রাজ্যসভাতে নেই, লোকসভাতে নেই, তৃণমূলে পুর নিগমে নেই? সমস্ত দল তো রয়েছে সেখানে, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিএম, বিজেপি, কংগ্রেস, নকশাল। তাহলে পরে
তো সুতরাং মানুষের তখন ধারণা ছিল যে সিপিএমের হাত থেকে পরিত্রাণ পেতে গেলে এনার পাশে দাঁড়াতে হবে। আজকে মানুষ দেখছে যে ফ্রাই থেকে ফায়ার, ফ্রাই প্যান থেকে ফায়ারে, কোথা থেকে কোথায়। আমি এটা বলছি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসাবে, ৭২ থেকে ৭৭-এর কংগ্রেসও আমলে মানুষ এত দুঃখ কষ্টে ছিল না, এত যন্ত্রণায় ছিল না, এত অসভ্যতা ছিল না, রাজনৈতিক অসভ্যতা। আর ৩৪ বছরে আমি প্রোডাক্ট অ্যান্টি সিপিএম মুভমেন্টের। না, যে জিনিসগুলো ঘটাচ্ছে এবং যে আশ্রয় প্রশ্রয় পাচ্ছে রেপিস্টরা, খুনিরা, বদমায়েশেরা, দুর্নীতিগ্রস্তরা, অসাধুরা সরাসরি মুখ্যমন্ত্রী এবং সরকারে, এ তুলনা কিন্তু কোনো সরকারের সঙ্গে আমি করতে পারবো না, না সিপিএম সরকার না কংগ্রেস সরকার। এর পূর্বে কোনো সরকারের সঙ্গে এর কোনো তুলনা হবে না। এই সরকারেরই তো একসময় সঙ্গী ছিলেন আপনিও। আরে তো বললাম তো, সঙ্গী তো আমি কেন, অনেকেই ছিল, সঙ্গী তো ছিলাম। সঙ্গী ছিলাম বলে চিরকাল থাকতে হবে নাকি? লয়্যালটি কি সেটাই নাকি? বিবেক নেই, মনুষ্যত্ব নেই, মানবিকতা নেই? যে আমি এই যে সমস্ত আরজিকর দেখার পর, আমি এই সন্দেশখালি দেখার পর, আমি এই হিন্দুদের প্রতি এই ধরনের ফিরাদের উক্তির পর, হিন্দু গন্ডা ধর্ম শোনার পরে, তারপরে হামিদুল দের এই সমস্ত ভাষণ, হুমায়ুনের এই সমস্ত ভাষণের পরে, তারপর প্রতিদিন যে খুনোখুনি সিদ্দিকুল্লাহ, তার প্রতিদিন যে খুনোখুনি, ইলেকশন লুট, 2011-এ মমতা ব্যানার্জি এসেছেন, 2013-র ত্রিস্তর পঞ্চায়েত থেকে ইলেকশন লুট হয়েছে, তারপরেও কি এই সমস্ত কিছুকে মেনে নেওয়া এবং সাপোর্ট করাটা কি আনুগত্য, লয়্যালটি? বিবেকের তাড়নায় অনেক দিন আগে ছেড়ে দেওয়া উচিত ছিল, চেষ্টা করেছিলাম, কিন্তু যাই হোক, আলটিমেটলি এসব শোনার পরে, দেখার পরে সমর্থন করা যায় না। সরাসরি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, বেঙ্গল ফাইলস দেখবেন মুভিটা? দেখবো, 100 বার দেখবো, একবার নয়, 100 বার দেখবো। দেখবো না কেন? যা ঘটনা, যা ইতিহাস, তাকে কি আমি চাইলে বদলে দিতে পারবো? মুখ্যমন্ত্রী কি বদলাতে চাইছেন? কারণ আমি বলতে পারবো না কি উনি পুলিশকে দিয়ে সেই ছেড়ে পুলিশ কি করবে? পুলিশ যদি সব করে দিত তাহলে পরে তো হয়েই যেত। পুলিশকে ব্যবহার তো কংগ্রেসও করেছিল, পুলিশকে তো ব্যবহার সিপিএমও করেছিল। গণদেবতার উত্থান তো আর দেখেনি, যখন হবে তখন পুলিশ সামাল দেবে। গোপাল পাঠার কি আরেকটার দরকার নাকি বাংলায় 26-এর আগে এরকম গোপাল পাঠার মতন একজন ক্যারেক্টারের? যদি বারবার এই অন্যায় এবং অত্যাচার হয় গণতন্ত্র প্রিয় মানুষের ওপর, বা সাধারণ মানুষের ওপর, মা বোনেদের ওপর, বা হিন্দু এবং বাঙালিদের ওপর, তাহলে নিশ্চয়ই তো অত্যাচারের পরিণাম বাংলা ভিয়েতনাম শুনতে 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 ওপরে এসেছি। হ্যাঁ, নিউটনের 3rd ল, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশনস। শেষ একটা বিষয় নিয়ে শেষ করব। মুখ্যমন্ত্রী এর আগে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী আজকে নতুন আসছেন না, আগামী 22 তারিখ আসছেন, এর আগে একাধিকবার এসেছেন। সরকার আবারও আসবেন। সরকারি প্রকল্প রয়েছে, রেল দপ্তর থেকে মুখ্যমন্ত্রীকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, পরিষ্কার সাপ নবান্ন থেকে বক্তব্য, অনুষ্ঠানে যোগ দেবেন না। প্রতিহিংসা নাকি অন্য কোনো কারণ? সেটা বটেই। উনি আসলে প্রাইম মিনিস্টারের স্টেজে থাকলে পাশাপাশি তো ওনার ওই যেটা কর্ণাটকের মুখ্যমন্ত্রীর হয়েছে কদিন আগে, ওই যে ধ্বনি উঠবে মোদি মোদি মোদি, সেটা উনি সহ্য করতে পারবেন না। এটা কি প্রশাসনিক যে সৌজন্য, এটা কি? উনি গণতন্ত্রের কথা বলবেন, উনি ধর্মনিরপেক্ষতার কথা বলবেন, উনি সংবিধানের কথা বলবেন, উনি যে আমাদের যে একটা ভারতবর্ষের যে একটা রাষ্ট্র এবং তার অঙ্গরাজ্য বাংলা বলবেন। অথচ এই রকম ধরনের অনুষ্ঠান হলে, কর্ণাটকের তো কংগ্রেসের গভর্নমেন্ট তো ছিলেন, তো না থাকার তো কিছু নেই। এই প্রতিহিংসায় কি 26-এর পতন ডেকে আনতে পারে কি মুখ্যমন্ত্রীর? সেটা জানি না, নানান কারণ আছে, একটা কারণ নাকি? এই সরকার, আমি তো বলেছি নো এসআইআর নো ভোট, আর এবারের স্লোগান হবে নো ভোট টু মমতা, নো ভোট টু টিএমসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ তাপসদা। নো ভোট টু টিএমসি এই স্লোগান দিয়েই আজকের ইন্টারভিউ শেষ করলেন বিজেপি নেতা তাপস রায়। ক্যামেরা ডিকির সঙ্গে দীপন,
আজ বাংলা।